স্যার এখন ব্যস্ত আছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। ম্যাম প্লিজ কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি ওনাকে বলুন যেন দ্রুত নিজের কাজ শেষ করে। আমার ফিরে যেতে হবে তো, এখানে এত বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না। রাগে এবার শরীর কাঁপতে শুরু করলো তৃষার। প্রয়োজন না হলে সে এতক্ষণ কখনোই অপেক্ষা করতো না। নিজের হকের টাকার জন্য এত ঝামেলা পোহাতে হলো তাকে। নতুন বস নাকি দুদিন আগেই এসেছেন, আর সব কিছুর হিসেব গতকাল থেকেই শুরু করেছে। সব বিল দেখছেন বলে তৃষাকে বলা হয়েছিল বিল আরও এক সপ্তাহ পরে পাবে, কিন্তু বিল আজ না পেলে তৃষার ব্যবসা আসমানে উঠবে, আর এত জোরে নিচে পড়বে যে তৃষা সেসব গোছাতেই পারবে না। কেউ দেখা করতে এসেছে, 2 ঘন্টা থেকে অপেক্ষা করছে। শুনেই বিরক্ত হলো সিক্ত। কাজের সময় এসব দেখা সাক্ষাৎ মোটেই পছন্দ নয় তার। কিছুক্ষণ চুপ থেকে তাকে ভেতরে আসতে বলল সিক্ত। রিসেপশনালিস্ট চলে গেল। ভেতরে যেতে পারবে জেনেই প্রায় দৌড় দেয় তৃষা। আজ যে টাকা নিয়ে যেতেই হবে। মাথা নিচু করে ফাইলে কিছু দেখছিল সিক্ত। তৃষা দরজায় টোকা দিতেই সিক্ত ভেতরে ঢোকার অনুমতি দেয়। সিক্ত কাজে ব্যস্ত। তৃষা চওড়া টেবিলে রাখা নেমপ্লেট থেকে নতুন বসের নামটা পড়ে নেয়। সমৃদ্ধ আহমেদ। নামের সাথে সাথে লোকটার দিকেও তাকায় তৃষা। চেহারা দেখা যাচ্ছে না, কি এমন ব্যস্ত এই লোক যে তৃষাকে কিছু বলছেও না। প্লিজ বসুন। এবার যেন কলিজায় ঠান্ডা হাওয়া বইল তৃষার। কথা বলার সুযোগটাই তো খুঁজছিল সে। নতুন কারোর সাথে কথা বলতে প্রথম দিকে খুব কষ্ট হয় তৃষার। বসে একবার দীর্ঘশ্বাস নিয়ে সে বলল, আমি আনান ক্যাটারিং এর ম্যানেজার। এই কোম্পানির লাস্ট ইভেন্টে আমরাই ক্যাটারিং এর কাজটা করেছিলাম। আসলে আজ টাকাটা খুবই দরকার আমার ইভেন্ট কোম্পানির জন্য। এক সপ্তাহ অপেক্ষা করা সম্ভব নয়, তাই আমিই চলে এসেছি। ফাইল সরাতে চোখাচোখি হলো তৃষার সাথে। তৃষা চোখ না সরালেও সিক্ত চোখ সারিয়ে নিল। সিক্ত নরম স্বরেই বলল, আমি গতকাল থেকে বিল চেক করা শুরু করেছি। আপনাকে 2 দিন অপেক্ষা করতেই হবে। না না প্লিজ, ইমার্জেন্সি না হলে আমি আসতাম না। এতটা দরকার? হুম। বিলের অ্যামাউন্ট কত? 1.5 লক্ষ টাকা। একটা ইভেন্টে 1.5 লক্ষ টাকা? ডিমান্ড হিসাবে সব করাই এই বিল এসেছে। সিক্ত একটা চেক এগিয়ে দেয় তৃষার দিকে। তৃষা নেয়ার আগে চেক সরিয়ে নিয়ে প্রশ্ন করে, আপনার নামটা তো জানা হলো না। সিক্তর চোখে চোখ রেখে উত্তর দেয়, তৃষা। ও, আমি সিক্ত। নেম প্লেটে তো লেখা সমৃদ্ধ আহমেদ। সিক্ত নিকনেম, কাছের মানুষেরা সিক্ত নামেই ডাকে। বলেই অসাধারণ মুচকি হাসি দেয় সিক্ত। তৃষা বলে, আমি আপনার কাছের মানুষ নই। আর আমার চেকটা? হুম। চেক হাতে পেতেই বেরিয়ে যায় তৃষা। সিক্ত নিজের চেয়ারে বসে বলে, তাকিয়ে থাকতে আজও পারলাম না। তোমার চোখে চোখ রাখতেই নেশা ধরে যায়। এবার দেখব কিভাবে পালাও তুমি। তোমাকে নিঃস্ব করে ফেলবো। ত্রিশু, তুমি এবার আমার কাছ থেকে রেহাই পাবে না। চেক ভাঙিয়ে স্টাফদের বেতন দিয়ে দেয় তৃষা। হাত চেকটা না পেলে অনেকগুলো যোগ্য কারিগর হাতছাড়া হয়ে যেত। কয়েকজনকে 2 মাসের বকেয়া বেতন আজ দেওয়া হয়েছে। তৃষার নিজের কাছে 5,500 টাকা অবশিষ্ট রইল। এই টাকায় বাবার ওষুধ, মায়ের নতুন চশমা, ছোট ভাইটার কোচিংয়ের টাকা সব দিতে হবে। সে নিজের জন্য কিছু কিনে না 3 মাস হতে চলল। নতুন ভোরের সাথে শুরু হলো নতুন ব্যস্ততা। তৃষা ঘুম থেকে উঠতেই তার মা সুচিতা ঘরে ঢুকে বলেন, তৃষা মা, আমার মায়ের এই শাড়িটা তোর অনেক পছন্দ, তাই না মা? আজ এই শাড়িটা তোমাকে পরাবো আমি। পরে নে জলদি, আর হালকা মেকআপ করে নিস, কেমন? মা, ঝুট করে শাড়ি পরতে বলছো কেন? পরে নে না মা। এইসব করে সময় নষ্ট করতে পারবো না মা। অফিসে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমি তোর অফিসে কল দিয়ে বলে দিয়েছি আজ তুই যেতে পারবি না, ওরা সামনে নিবে। তুমি কি আমাকে বলবে কি চাইছো তুমি? নিজের ছেলে সহ তার পরিবার বসে আছে, তোকে দেখতে এসেছে। তৃষার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল যেন। ভয়ে কেমন করে যেন এক প্রকার মনের অলিতে গলিতে দৌড়াতে লাগলো। হুট করে কে বা আসবে, আর আসলেও এভাবে এত সকাল সকাল। সুচিতার সবুজ রঙের জামদানি শাড়িটা খুব পছন্দের তৃষার। সাথে ম্যাচিং করে সবুজ রঙের কাচের চুড়িও পরে নিল সে। বাম পাশে সিথি করে কোমর অবধি চুলগুলো ছেড়ে দিল।
গলায় পি লেখা সোনার চেনটা তো আছেই, কানে ছোট্ট সবুজ রঙের ঝুমকো পরে নিজের সাজ কমপ্লিট করে নিল। আয়নায় নিজেকে সে দেখে নিজেই মুগ্ধ। তৃষার মা মেয়ের ঘরে ঢুকেই দেখেন তৃষা এখনো মেকআপ করেইনি। তিনি তৃষাকে জোর করে হালকা মেকআপ করতে বাধ্য করায়। তৃষা মুখে ফেস পাউডার, চোখে আইলাইনার আর ঠোঁটে লিপ বাম দিয়ে তৈরি হয়ে যায়। তার মনের মধ্যে একটাই প্রশ্ন, কে এসেছে? মাথা উঁচু করে তাকানোর সাহস পাচ্ছে না তৃষা। তৃষাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করলো একটা মহিলা, অর্থাৎ ছেলের মা, কিন্তু কোনো উত্তরই দিল না তৃষা। কিছুক্ষণ পরে ছেলেটা বলল, ওর সাথে আমি একা কথা বলতে চাই। কণ্ঠটা শুনেই কেঁপে উঠল তৃষা। শেষ রক্ষার হচ্ছে না বুঝাই গেল। সুচিতা তৃষাকে ধরে দাঁড় করিয়ে বলে, যাও তিশা। তৃষা একাই হাঁটতে শুরু করে। ছেলেটা পিছু নেয় তৃষার। তৃষা ঘরে ঢোকার পরেই ছেলেটা ঘরে ঢুকে দরজা লক করে দেয়। তৃষাকে পিছু ঘুরতে না দেখে ছেলেটা বলে, অনেক হয়েছে তোমার করা রোমান্টিক নাটক আর মেলোড্রামা সিনেমা দেখা। আমার পক্ষে আর এসব দেখা সম্ভব না। মা বাবাকে সাথে নিয়ে এসেছি, বিয়েটা আমি আজই করব। তুমি আমার কাছে অনেক কিছুই তো পাও, সেগুলো ইন্টারেস্ট সহ ফেরত দিব ত্রিশু। তৃষা ঘুরে দাঁড়ায়, চোখে তার উপচে পড়া পানি। তৃষা বলে, তুমি আমার জীবনে ফিরে আসতে চেও না প্লিজ। আমাকে সামলানোর মতো ধৈর্য, তোমাকে সামলানোর মতো ধৈর্য আমার আর নেই। প্লিজ সিক্ত, তোমার মা বাবাকে নিয়ে চলে যাও। কথাটা শুনে রেগে গেল সিক্ত। সে দ্রুত এসে তৃষার গাল চেপে ধরে বলে, তোকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি না দিয়ে আমি শান্ত হব? তোকে বলেছিলাম না মা বাবাকে নিয়ে যেদিন তোর বাড়িতে আসবো সেদিনই তোকে বিয়েও করব, মনে আছে তোর? আজ সেই দিন। তুই চিন্তা করিস না, সব কিছু রেডি করেই এসেছি আমি। সিক্ত লাগছে আমার। লাগুক, তোর ব্যথায় এখন আর ব্যথিত হয় না সিক্ত। সে এখন খুশি হয়, অনেক বেশি খুশি। সিক্ত প্লিজ আমাকে বিয়ে করো না, আমাকে আমার মতো থাকতে দাও। তোকে শাস্তি না দিয়ে সিক্ত এবার কিছুতেই ছাড়বে না। খোঁজ নিয়েছি, তোমার বাবা ছোট খাটো জব খুঁজতে শহরের বাইরে গিয়েছেন ছোট ছেলেকে নিয়ে। মনে করো তারা বাড়িতে ফিরতে পারলো না, মানে গায়েব হলো, কিংবা তাদের লাশ। সিক্ত প্লিজ, আমি করব তোমাকে বিয়ে, কিন্তু তাদের ক্ষতি করো না, যারা আমার মতো কুড়িয়ে পাওয়া মেয়েকে পানা দিয়েছিল। আচ্ছা করলাম না। কিছুক্ষণ পরে মা এসে তোমাকে সাজিয়ে দেবেন। কোনো নাটক কিংবা সিনেমা করবে না আশা করি, না হলে সিক্ত একটু বেশি রেগে যাবে মাই লাভ। শব্দ করে চুমু খেলো তৃষার গালে। মাথা নিচু করে ফেললো তৃষা, কেননা দরজায় এসে দাঁড়িয়েছে তার মা। তার মা নিজেও লজ্জা পেয়ে চলে গেল। সিক্ত বলল, মাথা তুলতে পারো, চলে গেছে তোমার মা। তুমি জানতে? হ্যাঁ দেখেছিলাম, সেটার জন্যই তো তোমার গালে ছোট্ট আদর দিলাম। তবে তুমি নিজেকে শাস্তির জন্য প্রস্তুত রেখো। আমি একটু বাহিরে যাচ্ছি, 2-3 ঘন্টার মধ্যেও ফিরে আসতে পারি, আবার নাও আসতে পারি। 2-3 ঘন্টার মধ্যে। সিক্তর বাবা সোহেলও ছেলের সাথে বেরোলেন। সুচিতার সাথে সিক্তর মা নবনীতাও রান্নায় সাহায্য করলেন। দুটো পরিবার এক হতে যাচ্ছে, মিলেমিশে এক হয়েই থাকবে এই প্রত্যাশায়। সোহেল ফিরে এসে জানালেন সিক্তের আরো কিছুক্ষণ সময় লাগতে পারে, সব রেডি থাকতে বলেছে। এসেই বিয়ে করে তৃষাকে নিয়ে চলে যাবে। তৃষার বাবা প্রয়াস ও ছোট ভাই নিয়ন বাড়িতে ফিরেছে। কোনো খোঁজখবর না নিয়ে মেয়ের বিয়ে হবে সেটা কিভাবে মানবেন তিনি? সবকিছু দেখে শুনে শেষমেশ তিনিও রাজি হলেন। বিকেল 4টায় কাজী সাহেব এসে বসে আছেন। তৃষাকেও সাজানো প্রায় শেষ। কাজী সাহেবকে জানালো হলো বর কিছু কাজে বাহিরে গেছে, একটু সময় লাগবে। ততক্ষণে তাকে খাওয়ার জন্য বলা হন। তিনি সিক্তর বাবা, তৃষার বাবা আর ছোট ভাই নিয়নকে নিয়ে খেতে বসলেন। তৃষা ঘরে ঢুকে ছেলেকে কল দিতে শুরু করেছে নবনীতা। রিং হলেও কেন যেন রিসিভ করছে না সিক্ত। 17 বার কল দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা চিন্তিত হয়ে পড়লেন নবনীতা। সিক্ত যেখানেই থাকুক না কেন, মাইল কল রিসিভ করে না এমন কখনো হয়নি। 88তম বার কল দিলেন নবনীতা, সিক্ত রিসিভ করছে না। সোহেলকে জানালেন তিনি, সিক্তকে খুঁজতে বের হয়ে যান। সিক্ত খুবই বুঝদার ছেলে, সহেতুক কারণে এভাবে কল রিসিভ না করে থাকবে না। কাজী সাহেব চলে গেছেন। রাত 8:55 হয়ে গেছে, কিন্তু সিক্ত এখনো লাপাতা। তৃষা নিজের ড্রেস চেঞ্জ করেনি। সে একবার ভাবলো
সিক্ত কি তাকে এইভাবে বিয়ের আসরে ফেলে না এসে শাস্তি দিতে চায়? পরক্ষণেই ভাবলো তার বাবা মাকে নিয়ে সে এমন কাজ সে করবে না। রাত 10টায় সিক্তকে নিয়ে বাড়ি ফিরলেন সোহেল। সিক্তর চোখ লাল, সোহেলারও থমথমে। তৃষা চেয়ে থাকলো সিক্তর আঁখি যুগলে, লাল চোখের সাথে হালকা পানি। অদ্ভুত লাগছে সিক্তকে। তৃষার বাবার সামনে এসে সোহেল বলেন। তৃষা এগিয়ে এসে বলে, সিক্ত তিশাকে বিয়ে করবে না, মাফ করবেন আমাদের। তৃষা এগিয়ে এসে বলে, সেটা আমি জানি, কিন্তু এত দেরি করে আসলে কেন সিক্ত? তোমার মা অনেক চিন্তা করছিল। সিক্ত অন্য পাশে মুখ ঘুরিয়ে বলে, এটাই তোমার শাস্তি তৃষা। তোমাকে না তো আমি বিয়ে করে আপন করব, আর না অন্য কাউকে করতে দিব। তোমার প্রচুর আঘাত পাওয়া বাকি আছে তৃষা। সিক্তর বাবা সোহেল ছেলেকে থাপ্পড় মারেন। এত কিছু বলেও তৃষার বাড়িতে এনে বিয়েও হাজির করবে বলে হয়রানি করিয়ে এখন বলছে বিয়ে করবে না। ব্যাপারটা কিছুতেই তিনি হজম করতে পারছেন না। তুমি তৃষাকে আগে থেকে চিনো বলনি তো? কিসের জন্য মেয়েটাকে আঘাত দিতে চাইছো তুমি? বাবা, তৃষাই আমার তৃষু। থমকালেন সোহেল। ছেলেকে থাপ্পড় মারার জন্য আফসোস হচ্ছে তার। তৃষার দিকে ঘুরে বললেন, তুমি সেই মেয়ে, তোমার জন্য আমার ছেলেকে হারাতে বসেছিলাম। তোমাকে তো আমি নিজেও মাফ করব না। আমার ছেলের বউ তো আমি বেঁচে থাকতে কখনোই বানাবো না। চমকালো তৃষা। কি সব হচ্ছে এসব? মাথায় দুহাত উপর দিয়ে যাচ্ছে। প্রয়াস এগিয়ে এসে বলে, মেয়েকে বিয়ে করবে না বুঝলাম, কিন্তু তা সিক্ত ভরকে গিয়ে বলে, মিথ্যা? কিসের মিথ্যা? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন কি করেছিল ও আমার সাথে। আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে ছেড়ে এসেছিল আপনার মেয়ে। ওর জন্য দীর্ঘ 7 মাস মেন্টাল অ্যাসাইলামে ছিলাম আমি। হুট করে ছেড়ে এসেছিল তো সহ্য করতে পারিনি। আমাকে জানিয়ে আসলে হয়তো অতটা কষ্ট হতো না, কিন্তু আমি আপনার মেয়েকে জানিয়েই ছেড়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি জেনে গিয়েছি। এবার তোমার মা বাবাকে নিয়ে চলে যাও। নবনীতা সব শোনার পরে তৃষার সামনে এসে বলেন, কেন ছেড়েছিলে আমার ছেলেটাকে? তোমাকে না পেয়ে কি হয়েছিল ওর কিছু জানো তুমি? তৃষা এবার কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে নবনীতার সামনে বসে পড়ে বলে, আপনার ছেলে একটা সাইকো। ওর তো মেন্টাল অ্যাসাইলামে থাকার দরকার। আমি ওকে কখনোই ভালোবাসিনি। ওকে ছেড়ে না আসলে ওর জন্য আমি পাগলই হয়ে যেতাম। আপনার ছেলে পাগল, নিয়ে যান এখান থেকে। চুপ থাকতে পারেনি নবনীতা। তৃষার গালে একটা থাপ্পড় মারে। তৃষা নিজের গালে হাত দিয়ে বলে, আর যদি বিয়েটা হয়েও যেত, আমি সিক্তকে কখনোই স্বামী হিসেবে গ্রহণ করতাম না। নিজের বাবা মাকে নিয়ে বেরিয়ে যায় সিক্ত। আজ তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। তৃষা যদি ওর ভালোবাসা বুঝতো, হয়তো আজ সে আর তৃষা একসাথে থাকতো। তৃষার বাবা জব চলে যাওয়ার পর দ্বিতীয় হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। আজমের বিয়ে ভেঙে যাওয়ায় তৃতীয় অ্যাটাক করেছেন। তৃষা বিয়ে সাজেই মা আর ছোট ভাইকে নিয়ে ছুটল হসপিটালে। কিন্তু হসপিটালে পৌঁছানোর পূর্বে তৃষার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 8 মাস পর লাল লেহেঙ্গা পরে বিয়ের সাজে বসে আছে তৃষা, পাশে হৃদয়। 2 মাস আগে তৃষার ক্যাটারিং অফিসে এসেছিল ইভেন্ট নিয়ে কথা বলতে। তখনই তৃষার মোহে আটকে পড়ে। সবাইকে রাজি করিয়ে আজ বিয়ে করতে এসেছে তৃষাকে। মায়ের কারণে না করতে পারেনি তৃষা। শুনেছে সেদিনের 1 মাস পরে এই দেশ ছেড়েছে সিক্ত, তাই নিজেকে অনেকবার সুযোগ দিয়েছে সে। সিক্তর মতো সাইকের জন্য কেন নিজের জীবন নিয়ে খেলবে সে? হৃদয়ের বাবা রিশাদ তৃষাকে পছন্দ করলেও তার মা মেঘলা পছন্দ করেনি তৃষাকে। অতিরিক্ত সুন্দরী মেয়েদের মধ্যেই সমস্যা থাকে তার ধারণা মতে। সন্ধ্যা 7টায় কাজে এসে পড়েছে, আর মাত্র কিছুক্ষণ পরে বিয়ের কাজ সম্পন্ন হবে। দূর থেকে পরিচিত মুখ স্পষ্ট হতে চমকে উঠল তৃষা। সিক্ত সিক্ত এসেছে, কিভাবে খবর পেল? এজন্যই সব অনুষ্ঠান করতে মানা করেছিল তৃষা। তৃষা এখন মনে মনে সিক্ত যেন কোনো ঝামেলা না করে সেই দোয়াই করছে। হৃদয়ের সাথে 2 মাসের পরিচয় হলেও মানুষটা যে ভালো সেটা খুব ভালো করে বুঝে গেছে তৃষা। তৃষার মনে হচ্ছে সিক্তের সম্পর্কে আগেই বলে দেওয়া উচিত ছিল হৃদয়কে। এই বিয়েটা ভাঙলে সবাই তার নামে ভুলভাল কথা বানাবে। তৃষার সামনে এসে সিক্ত এমন কাজ করলো যেটার কারণে সবাই মাথা নিচু করে ফেললো। হৃদয় সিক্তকে তৃষার থেকে ছাড়িয়ে কলার চেপে ধরে বলে, তোকে ডেকেছিলাম আমার বিয়ে অ্যাটেন্ড করতে, আর তুই আমার বউকে এভাবে অপমান করলি। রিল্যাক্স হৃদয়, আমি এমন কিছু করিনি যেটা আগে হয়নি। শুধু আরেকবার নিজের ইচ্ছেটাকে পূরণ করে নিলাম।
তৃষা কি বলছে সিক্ত? তুমি ওকে আগে থেকে চিনো? কি সম্পর্ক ছিল ওর সাথে? বিয়ের দিন বিয়ে না করে ছেড়ে দিয়েছিলাম তোর এখনো না হওয়া বউকে। এমন একটা ক্যারেক্টারলেস মেয়েকে বিয়ে করতে এসেছিস যে কিনা বিয়ের পূর্বেই একাধিক ছেলের সাথে। বুঝে নে কি বলতে চাচ্ছি। সবকিছু শুনে এগিয়ে এলেন সুচিতা। স্বামী মারা যাওয়ার পর তিশার সাথে কম কথা বলতেন তিনি। হাজমের এত অপমান সহ্য হচ্ছে না তার। সামনে এসে সিক্তর গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোমার সাহস দেখে অবাক হচ্ছে আমি। এতটা জঘন্য হতে লজ্জা করছে না তোমার? মানলাম তিশার কারণে কষ্ট পেয়েছো তুমি, কিন্তু তুমি তো তিশাকে আর চাও না। অন্য কোথাও বিয়ে কেন করতে দিচ্ছ না? আন্টি, না আমি তৃষাকে বিয়ে করব আর না ওকে অন্য কারো হতে দিব। আমি তিশাকে বিয়ে করব সিক্ত। হৃদয়ের দিকে রেগে তাকালো সিক্ত। হৃদয়ের মা এসে সবার সামনে বলল, আমার ছেলে তো এই মেয়ের রূপে পাগল হয়েছে, আমরা তো হইনি। আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমার সুবিধার ঠেকছে না। এই মেয়ের সাথে কিছুতেই আমার ছেলের বিয়ে আমি দিব না। কিন্তু মা। হৃদয়কে কিছু বলতে না দিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে গেলেন মেঘলা। এখানে এখন উপস্থিত আছে তৃষার বাড়ির আশেপাশের মানুষেরা। সিক্ত তৃষার বিয়ে ভেঙে চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করতেই একজন বৃদ্ধ লোক সিক্তর সামনে এসে বলে, এত সহজে তুমি বেরিয়ে যেতে পারবে না। একটা মেয়ের বিয়ে ভেঙে তুমি পার পেয়ে যাবে ভাবছো? আমাদের এলাকার একটা মেয়ের নাম বদনাম করে এভাবে চলে যেতে পারবে এত সহজে? লোকটার কথা শেষ হতেই সিক্তকে ঘিরে ধরলো এলাকাবাসী। সিক্ত তৃষাকে বিয়ে করতে নারাজ, কিন্তু এলাকার মানুষেরা সিক্তকে ছাড়ছেই না। তৃষা সিক্তকে সাহায্য করার জন্য রাজি হয়েছে। সুচিতাও মানা করেনি। একটাই মেয়ে, তার বিয়ে কতবার ভাঙতে দেখবে সে? কাজী সাহেবকে যেতে দেওয়া হয়নি। উনি বসেই ছিলেন এতক্ষণ যাবৎ। সিক্তকে জোর করে তৃষার সাথে বসানো হলো। কাজী সাহেব সিক্তকে তার নাম জিজ্ঞেস করলেন। সিক্ত নাম বলতে চাইল না। তৃষা কাজীকে সিক্তর নাম বলল। সমৃদ্ধ আহমেদ। সিক্ত চোখ পাকিয়ে বলে, তো তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাও? ঠিক আছে, তাই হবে। আমি তোমাকেই বিয়ে করব। আমার কাছে রেখেই তোমার জীবন নরকে পরিণত করব। তুমি প্রতিটা মুহূর্ত মৃত্যু কামনা করবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মিথ্যা হলেও ভালোবাসি। তুমি আমার জীবন নরক বানিয়ে দিও, আমি তোমার জীবন নরকে জ্বালাবো। বলুন কবুল। সিক্ত চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে বলে, কবুল, কবুল, কবুল। মা, আপনি কি সমৃদ্ধ আহমেদকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন? বলুন কবুল। কবুল, কবুল, কবুল। সবাই একসাথেই বলল, আলহামদুলিল্লাহ। সুচিতার কাছে পানি মুছে তৃষাকে বলে, তোর জন্য স্বামীর সংসার সহজ হবে না, কষ্ট করে হলেও মানিয়ে নিস। সিক্তর সাথে তৃষাকে বিদায় দেয়া হলো। তৃষার বিয়ে ভাঙতে এসে এভাবে ফেসে যাবে ভাবতে পারেনি সিক্ত। নিজের উপরেই রাগ হচ্ছে তার। অন্য উপায়ে কি বিয়েটা ভাঙা যেত না? প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পর গাড়ি থামালো সিক্ত। তৃষা প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সারাদিনের ব্যস্ততার কারণে ক্লান্ত সে। ব্রেক করার ঝাঁকুনিতে ঘুম উড়ে গেছে তৃষার। সে ঘুমন্ত কণ্ঠে বলল, কি হলো? তোমার বাড়ি তো অনেক দূরে, জঙ্গলের পাশে কেন থামলে? তোকে সিক্ত কখনোই নিজের বাড়িতে নিয়ে যাবে না। মাঝ রাস্তায় ফাজলামি করো না তো। বাকি পথ আমি ঘুমিয়েই যাব, চলো এখন। বলেই তৃষা চোখ বন্ধ করে শরীর এলিয়ে দেয় সিটে। সিক্ত প্রচন্ড রেগে যায়। এই মেয়েটাকে তার এখন সহ্যই হচ্ছে না। গাড়ি থেকে নেমে তৃষার পাশের দরজা খুলে টেনে নামায় সিক্ত। তৃষা অনেক বেশি ক্লান্ত ছিল। সিক্তর হুট করে টেনে বের করায় রাস্তায় পড়ে যায় সে। বাম হাতের তালুতে ছিলেও যায়। তৃষা চিৎকার করে বলে, তুই আগে অর্ধেক পাগল ছিলি, এখন পুরোটাই হয়ে গেছিস। এইভাবে টানার কি ছিল? তোর জন্য ব্যথা পেলাম। বলেই তৃষা নিজের বাম হাতের তালুতে ফু দিতে থাকে। সিক্ত সেটা দেখে দ্রুত পানির বোতল বের করে তৃষার হাতে পানি ঢেলে দেয়। তৃষা চিৎকার করে উঠে। ছিলে যাওয়া অংশে পানি দেয়া হলে সেটা লবণ দেওয়ার মতো জ্বলে। তৃষাকে কষ্ট পেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে সিক্ত। কিন্তু তৃষা সিক্তকে নিজের থেকে দূরে সরানোর জন্য ধাক্কা দিলে রেগে যায় সে। গাড়িতে উঠে দরজা লক করে দেয়। তৃষা বাহির থেকেই বলে, সিক্ত, অনেক রাত হয়ে গেছে। সিক্ত, আমাকে ফেলে যাওয়ার কথা ভেবো না প্লিজ। আমাকে না হয় আমার বাড়িতেই দিয়ে আসো। এর থেকেও খারাপ অবস্থায় ফেলে এসেছিলে তুমি। একটু তো সেই কষ্টের স্বাদ নাও। বলে গাড়ি নিয়ে চলে যায় সিক্ত।
তৃষা ভয়ে কাঁপতে শুরু করে। একে তো অন্ধকার, তার উপরে অনেক দূর পরপর নিয়ন আলো জ্বলছে। সেগুলোর আলোয় কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না। অনেক দূর থেকে কুকুরের চিল্লানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। তৃষা সেখানে বসেই কান্না করতে শুরু করে। নিজেকে বলল সে সিক্তকে এটার জন্য মাফ করবে না। 5 মিনিট না যেতে গাড়ি থামায় সিক্ত। কিছুক্ষণ আগের করা ভুল পোড়াচ্ছে তাকে। এত রাতে কিভাবে পারলো সে তৃষাকে একা ফেলে আসতে? মোবাইলটা হাতে নিয়ে দেখলো 11টা 9 মিনিট, সাথে 58টা মিসড কল। নবনীতা আর সোহেল কল দিয়েছিল। সিক্ত মোবাইল রেখে গাড়ি ঘুরায়। কোন দিকে যাবে বুঝতে পারছে না তৃষা। সিক্ত এমন করবে জানলে বিয়ে করতো না সে। বাড়ির ভেতরের শাস্তি আলাদা, আর এভাবে এত রাতে রাস্তায় ছেড়ে দেওয়াটা আলাদা। একটা মেয়ে এভাবে রাস্তায় ঘুরতে থাকলে অ্যাক্সিডেন্ট হতেই পারে। নিজের উপরেই রাগ হচ্ছে তৃষার। রাস্তার দুপাশে ঘন ঘন গাছ। একটা মোটা চওড়া গাছের শিকড়ের কাছে চুপটি মেরে বসলো তৃষা। রাস্তায় হেঁটে বেড়ানো ঠিক হবে না ভেবে সিক্ত যেখানে ছেড়ে গিয়েছিল সেখান থেকে 10 গজ দূরত্বেও যেতে পারেনি তৃষা। সিক্ত সেখানে এসে তৃষাকে খুঁজতে লাগলো। আশেপাশে কেউ নেই, সুনসান রাস্তা। সিক্ত নিজের উপরই প্রচন্ড রাগ হচ্ছে। তৃষাকে সে ঘৃণা করে দেখালেও ভেতরে থাকা ভালোবাসা এখনো অক্ষত। সিক্ত চিৎকার করে বলতে লাগলো, ত্রিশু, তুই কোথায়? তৃষা। তৃষা সিক্তর চিৎকার শুনে উঠে দাঁড়ায়, কিন্তু সিক্তর করা ব্যবহারে কথা মনে পড়তে আবারও বসে পড়ে। ডাকতে থাকুক সিক্ত, যাবে না সে। অনেকক্ষণ যাবৎ আশেপাশে খুঁজেও যখন তৃষাকে সে পেল না, তখন পুরোই উন্মাদের মতো শুরু করলো সে। আশেপাশে হন্যে হয়ে খুঁজতে লাগলো। সিক্তকে এমন অবস্থায় দেখে ভয় লাগতে শুরু করে তৃষার। সিক্ত নিজেকে কন্ট্রোল করতেই পারছে না। বোঝা যাচ্ছে সে চেষ্টা করছে। তৃষা আর আশেপাশে সিক্ত আসতেই নিজেকে আড়াল করে নিচ্ছে সে। সিক্ত অন্য পাশে জঙ্গলের মতো দিকটার দিকে এগোতেই তৃষা চিৎকার করে বলে, সিক্ত। সিক্ত পিছু করে তৃষাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে। তৃষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। সিক্ত বলতে লাগলো, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো তো? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তৃষা ধাক্কাতেই থাকলো, কিন্তু নড়াতে পারলো না সিক্তকে। কিছুক্ষণ পর তৃষাকে ছেড়ে দিয়ে হাত টেনে গাড়িতে বসালো সিক্ত। নিজেও গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তুমি কি ভেবেচিন্তে বিয়েটা করছো? হ্যাঁ বাবা। মোটেও না, ওনাকে আমার প্রতিবেশীরা ধরে বিয়েটা দিয়েছে। বাড়িতে তৃষাকে নিয়ে আসলে সোহেল আর নবনীতা সিক্তের সাথে তৃষাকে দেখে অবাক হয়। তৃষা ছিল বিয়ের সাজে। সিক্তর বাবাকে বোঝাচ্ছিল সে নিজের ইচ্ছেতে বিয়েটা করেছে, কিন্তু তৃষা পাশে থাকায় সিক্তর মিথ্যা বলে নিজেই সত্যটা বলে দেয়। সোহেল আর নবনীতা দুজনই তৃষাকে পছন্দ করেন না, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, তাই নবনীতা তৃষাকে সিক্তের ঘরেই নিয়ে যায়। সোহেল সিক্তকে নিয়ে সোফায় বসে। যেহেতু বিয়েটা হয়েই গেছে, তাই সোহেল সিক্তকে বলে, আমি ওই মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে কখনোই তোমার বউ বানাতাম না, কিন্তু এখন যখন বিয়েটা করেই ফেলেছো, তাই আমি চাইবো তুমি নিজ দায়িত্ব পালন করবে। তৃষাকে তুমি তোমার জীবনে কবুল করেছো, মানে সে এখন তোমার দায়িত্ব। নিজের দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবে না। পালানোর হলে কি আর এত কিছু করে ওকে বিয়ে করতাম নাকি? সিক্তর কথাটা তেমন যেন অদ্ভুত শোনালো। সে যেন নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে, কেউ জোর করেনি। মানে? এই যে বিয়ে করব না বলেও আবারও ওকে বিয়ে করতে হলো। বুঝলাম না তোমার কথা। না বাবা, তেমন কিছু না, আমি বরং ঘরে যাই। বলেই নিজের ঘরের দিকে যেতে লাগলো সিক্ত। নবনীতা বের হলে সিক্তর সাথে দেখা হলেও কথা বলল না। সিক্ত কিছু না বলে ঘরে ঢুকে তৃষা খাটে বসেছিল। সিক্ত তৃষার সামনে সে দাঁড়ায়। তৃষাও সিক্তের দিকে তাকালো। সিক্ত কিছুক্ষণ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থেকে হাসতে শুরু করে। সিক্তের হাসি ভালো ঠেকলো না তৃষার। সে উঠে অন্য পাশে যেতে চাইল, কিন্তু সিক্ত তৃষার হাত ধরে বলল, আর কত পালাবি? আমি ক্লান্ত। তোর শাস্তি শুরু হবে কাল থেকে। হৃদয়কে বিয়ের জন্য হ্যাঁ বলেছিলি, ভাগ্যিস হৃদয় আমার বন্ধু, ওর জন্য আর আতিকুর চাচার জন্য অবশেষে তোকে পেলাম। হৃদয় তোমার বন্ধু বুঝলাম, কিন্তু আতিকুর চাচা তো আমার প্রতিবেশী, তার আর হৃদয়ের জন্য আমাকে পেলে মানে? আমি হৃদয়কে তোর কাছে পাঠিয়েছিলাম। তুই ভাবলি কি আমি তোকে অন্য কারো হতে দিব? সব সাজানো ছিল, শুধু মাঝখান থেকে প্রয়াস আঙ্কেল নিজের জীবন হারালেন। আমাকে বিয়ে করার হলে প্রথমবার বিয়েটা ভাঙলে কেন? ওটা তোর শাস্তি শুরু হওয়ার প্রথম ডোজ ছিল।
সেই ডোজ হিসাবে বাবাকে কেড়ে নিলে? আঙ্কেলকে তো আর আমি মারিনি, তবে হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হতো আমি সেটাও করতাম। আমাকে যেতে দাও সিক্ত। হ্যাঁ হ্যাঁ, যাও, চলে যাও। তৃষা তাকালো সিক্তের দিকে। বোঝা যাচ্ছে রেগে আছে, কিন্তু সিক্ত যখন বলেছে চলে যাও, এখন গেলে সিক্ত আটকাবে না, কিন্তু এত রাতে বের হওয়াও ঠিক হবে না। কিছুক্ষণ ভাবার পরে তৃষা বলল, কাল সকালে চলে যাব। তোমার সময় শেষ, আর যেতে পারবে না। তোমাকে বিয়ে করব বলে আগেই তোমার জন্য কাপড় এনে রেখেছিলাম, যাও চেঞ্জ করে আসো। তৃষা চেঞ্জ করতে চলে গেল। এদিকে সিক্ত হৃদয়কে কল দিয়ে বলল, ধন্যবাদ তোকে। সেদিন যদি তুই পলকের ছবি না দিতি, আমি হয়তো ওকে হারিয়েই ফেলতাম। আর জেলাস না তো, পছন্দের জিনিসটা দিয়ে দিলাম। হ্যাঁ, সেটার জন্য টাকাও তো কম নিসনি। আতিকুর চাচাকে ওনার অংশ দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি। কল কেটে দিল সিক্ত। তৃষা সিক্তের কাছে এসে বলল, সিক্ত, তুমি হৃদয়কে টাকা দিয়ে কিনেছিলে, আর আমি বোকার মতো হৃদয়কে বিশ্বাস করলাম। সিক্ত তৃষার দিকে ঘুরে ওর গাল চেপে ধরে বলে, অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিলি কি করে তুই? তোর সাহস দেখে অবাক হয়েছি আমি। তোকে খুন করতে ইচ্ছে করছে আমার। তৃষা অনেক কষ্টে সিক্তের হাত নিজের গাল থেকে সরায়, তারপর বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি সিক্ত, আমাদের ভার্সিটিতে। থাক, ওইসব কিছু শুনতে চাই না এখন। আমি ঘুমাবো। আমার কথাটা তো শোনো। এখন ইচ্ছে নেই। তৃষাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে অন্য পাশে চলে গেল সিক্ত। বিছানায় বসেই বলল, হয়তো তোমার অভ্যাস এখনো পাল্টাতে পারোনি, কিন্তু লাইট দেয়া থাকলে আমার ঘুম হয় না। লাইট অফ করে দিও। বলেই শুয়ে পড়ল সিক্ত। তৃষা কিছুক্ষণ সিক্তকে দেখে নিজেও শুয়ে পড়ল। অনেকক্ষণ পর লাইট অফ করলো। কান্নার আওয়াজে ধরফড়িয়ে উঠল সিক্ত। উঠে দ্রুত লাইট অন করে দেখে তৃষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তৃষাকে বসিয়ে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন ত্রিশু? আমার ভয় লাগছিল, অন্ধকার সহ্য করতে পারি না, মনে হয় কেউ আছে। হ্যাঁ আছেই তো আমি, এতে মনে হওয়ার কি আছে আজব? সেটা না তো, ভূতের? সিক্ত চোখ বড় বড় করে তাকালো। তৃষার মতো মেধাবী ছাত্রী ভূতের ভয় পায়? ভাবতেই হেসে ফেললো সিক্ত। হাসতে হাসতেই বলল, তুমি ভূতে বিশ্বাস করো? না, করি না, কিন্তু তবুও ভয় লাগে। সিক্ত এবার চেহারার গাম্ভীর্যতা এনে বলে, সিম্প্যাথি পাওয়ার জন্য এসব নাটক করা বন্ধ করো। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য এনেছি, নিজেকে শাস্তি দেওয়ার জন্য নয়। তাই চুপচাপ শুয়ে পড়ো। বলেই সিক্ত লাইট অফ করতেই ওঠার সময় তৃষাকে ওকে চেপে ধরলো। তাই তো লাইট অন করেই রাখলো সিক্ত। তৃষা সত্যি বলছে নাকি নাটক করছে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, ইচ্ছে করছে না বুঝতে। সিক্ত শান্ত স্বরে বলল, কি চাচ্ছ তুমি? লাইট অন থাক প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে শুধুমাত্র আজকের জন্য। কাল থেকে এইসব নাটক সিক্ত সহ্য করবে না। তৃষা মনে মনে বলল। তৃষাও কাল থেকে এই বাড়িতে থাকবে না। রাত 3টায় অনেক চেষ্টা করেও ঘুমোতে পারেনি সিক্ত। তৃষা গভীর ঘুমে আচ্ছন্ন। তাই উঠে লাইট অফ করে শুয়ে পড়ল সিক্ত। সিক্ত ওঠো প্লিজ, দেখো ইলেকট্রিসিটি নেই, তোমার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করো প্লিজ। তুমি তো ঘুমিয়েছিলে, কিভাবে জানলে ঘরে আলো নেই? আমি বুঝতে পারি, ছোট থেকেই এমন। 2 মিনিট না যেতেই সিক্তকে ডাকতে শুরু করে তৃষা। উঠে লাইট অন করলো সিক্ত। হাজার ঘুম হবে না বুঝতে পারলো, তাই চোখ বন্ধ করেই থাকলো। সকাল 9টায় ফ্রেশ হয়ে নবনীতাকে সাহায্য করতে গিয়েছিল তৃষা, কিন্তু নবনীতা তাকে রান্নাঘরেই ঢুকতে দেয়নি। ঘরে ঢুকে সিক্তকে ঘুমোতে দেখে এবারে ছেড়ে যাওয়ার কথা ভাবে তৃষা। ঘর থেকে বের হয়ে চুপ করে গেটের বাইরে বের হয় সে। দারোয়ানকে দেখে প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আশেপাশে চোখ বুলাতে অবাক হয়ে যায় তৃষা। গত রাতে খেয়াল করেনি সে লাল গোলাপ দিয়ে ভরা বাগান। তৃষার লাল গোলাপ পছন্দ। তার মনে পড়ল সিক্তকে বলেছিল লাল গোলাপ তার পছন্দের। সিক্ত কি সেজন্যই শুধু লাল গোলাপের গাছ রেখেছে বাগানে? পাশ থেকে কারো গলার আওয়াজে চমকে পিছু ফিরে তৃষা। তোমার পছন্দ বলেই শুধু লাল গোলাপ দিয়ে ভরে রেখেছি। তৃষা চোখ দিয়ে আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। সিক্তের জন্য কখনোই কোনো অনুভূতি ছিল না তৃষা, কিন্তু তার জন্য সিক্ত এত ভালোবাসা জমিয়েছিল ভাবতেই খুব খারাপ লাগে ওর।
সিক্ত তৃষার চোখের পানি দেখে বলে, আমি এখন সিনেমা দেখার মুডে নেই, যাও নাস্তা তৈরি করো। তোমার মা আমাকে রান্নাঘরে প্রবেশ করতে দেয়নি। তোমার মা মানে কি? শাশুড়ি মা তোমার, আজ থেকে তাকে মা বলবে। আর তুমি সব কাজ করবে, আমি মাকে বলে দিয়েছি। তুমি যাও, কোথায় কি আছে মা বলে দেবে সব। তৃষা মাথা নিচু করে চলে গেল ভেতরে। রান্নাঘরে ঢুকতেই এবার আর কেউ বাধা দিল না। নবনীতা দেখিয়ে দিল কোথায় কি আছে। সব বলে দেওয়ার পর তিনি বললেন, দেরি হয়ে গেছে অনেক, আমি রুটি বানিয়ে ফেলেছি। তুমি গরুর মাংস ভুনা করে ফেলো, পানিতে ডুবোনো আছে। দেখিয়ে বের হয়ে গেল নবনীতা। নিজের বাড়িতে আবার ক্যাটারিং এর কাজের কারণে সচরাচর রান্না করতে হতোই তৃষাকে। এইসব রান্না বান্না করতে সমস্যা নেই তৃষার, কিন্তু বাড়ির অন্যান্য কাজ করতে সমস্যায় পড়তে হবে তার। প্রেসার কুকারে 20 মিনিটের মধ্যে মাংস ভুনা করে ফেললো তৃষা। নাস্তা করে বেরিয়ে গেলেন সোহেল আর সিক্ত। বাবার অফিস সামলায় সে। নবনীতা দুপুরে কি কি রান্না করতে হবে সব বলে নিজের ঘরে চলে গেল। তৃষা চপিং বোর্ডে সবজি কাটছিল। এমন সময় সিক্ত রান্নাঘরে ঢুকে। তৃষা সিক্তকে দেখে অবাক হয়ে বলে, তুমি তো অফিসে গিয়েছিলে। না, বাজারে গিয়েছিলাম। ও, এখানে 2 কেজি ছোট মাছ আছে, আলু দিয়ে রান্না করবে। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। 2 কেজি মাছ দেখে মাথা ব্যথা শুরু হয়ে যায় তৃষার। এতগুলো মাছ পরিষ্কার করে আবার রান্না কিভাবে করবে? ঝটপট সিক্তকে সে বলে, এতগুলো মাছ কিভাবে? আমি তো এসব কখনো করিনি। দেখো বউ, এত প্রশ্ন ভালো লাগে না, যা বলেছি তা করো। বলেই বেরিয়ে গেল সিক্ত। তৃষা কি করবে ভেবে পাচ্ছে না। 1 পোয়া মাছও সে কেটে বেছে রাখতে পারবে না, আর এখানে তো 2 কেজি। 2 ঘন্টা মাছ বাছার পরে ক্লান্ত হয়ে পড়েছে তৃষা। আঙ্গুলের কয়েক জায়গায় কেটেও গেছে, জ্বলছে খুব, কিন্তু থামতে সে পারবে না। রাইস কুকারে ভাত, প্রেসার কুকারে শ্বশুরের পছন্দের ব্রয়লার মুরগির মাংস, সবজি, এসব কিছুই মাছ ভাজতে ভাজতে করে ফেলেছে তৃষা। দুপুরে খেতে এসেছে সোহেল আর সিক্ত। রান্নাঘরে উকি মারতে সেখানেই পেল তৃষাকে। ফ্লোরে বসে বটি দিয়ে এখনো মাছ ভাজছে সে। রাগ লাগলো সিক্তর, জোরে চিল্লিয়ে বলল, তৃষা, এখনো শেষ করতে পারোনি? চিল্লানো শুনে অন্তরাত্মা সহ কেঁপে উঠল তৃষার। অসাবধানতাবশত ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাজেভাবে কেটে গেল। ততক্ষণে সিক্ত চলে গেছে। রক্ত দেখে মাথা ভার হতে শুরু করে তৃষা। আর একটু গভীর হলেই আঙ্গুলটা কেটে পড়ে যেত। অনেক চেষ্টার পরে তৃষা একটু জোরেই চেঁচিয়ে বলে, সিক্ত। কিন্তু আওয়াজ সিক্তর কানে পৌঁছালো না। হয়তো অনেকটা দূরে চলে গেছে। আঙ্গুল চেপে ধরে উঠে দাঁড়ালো তৃষা। হাতে মাছ কাটার কারণে লেগে থাকা ময়লা পরিষ্কার করতে ট্যাপ ছেড়ে পানিতে হাত দিতে গগনবি দিল তৃষা। চিৎকার শুনে নবনীতা আর সোহেল দৌড়ে এলো। তৃষাকে ছটফট করতে দেখে তারা দ্রুত রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে। সোহেল তাদের পারিবারিক ডক্টরকে কল দিয়ে আসতে বলে বাড়িতে। নবনীতা সিক্তকে ডাকার জন্য গিয়েছিল, কিন্তু দরজা বন্ধ। অনেকবার ডেকেও লাভ হয়নি। স্নান করে বেরিয়েছে সিক্ত। এখন খেতেও ইচ্ছে করছে না তার। গোসল করে ভালো লাগছে বিদায় বিছানায় শরীরটা এলিয়ে দেয়। ডক্টর নাফিস সোহেলের বন্ধু, সাথে পারিবারিক ডক্টর। তৃষার হাতে সুন্দর করে ব্যান্ডেজ আর পেন কিলার দিলেন, কিছু ওষুধও দিয়ে গেলেন। তৃষাকে অন্য একটা রুমে আরাম করার জন্য নিয়ে যাওয়া হয়। 4 ঘন্টা ঘুমানোর পরে উঠেছে সিক্ত। নিজেকে সতেজ লাগছে বলে ঘর থেকে বেরোয়। নবনীতা নিজের ঘরে আরাম করছিল। তৃষাকে খুঁজে না পেয়ে চিল্লাতে শুরু করে সিক্ত। সিক্তের ভয় হয় তৃষা পালিয়ে গেল না তো। সিক্তের আওয়াজ শুনে দৌড়ে বেরোতে যে দেয়ালে খুব জোরে ধাক্কা লাগে তৃষার। আবারও সেই বৃদ্ধাঙ্গুলেই লেগে যায়। ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে যায়। আঙ্গুল চেপে ধরে সিক্তের সামনে আসতেই সেটা দেখে সিক্ত অস্থির হয়ে তৃষাকে ঘিরে ধরে বলতে লাগে, কিভাবে ব্যথা পেলে? এত রক্ত কেন? খুব কষ্ট হচ্ছে না? কিভাবে হলো বলো আমাকে। বলতে বলতে তৃষার হাতে কপালে কয়েক দফা চুমু এঁকে দেওয়া হয়ে গেছে। তৃষা নিজেকে শান্ত রেখে বলে, মাছ কাটতে যেয়ে। কে বলেছে ওইসব করতে? কেন করতে গিয়েছিলে? সব সময় নিজের মন মর্জি মতো চলো কেন? দেখো হাত কেমন রক্তে মেখে গেছে, চলো এটা চেঞ্জ করে দেই। তৃষা স্থির হয়ে গেল। 2 কেজি ছোট মাছ এনে বাঁচতে দিয়ে বলেছে কে করতে বলেছে। সিক্তকে স্বাভাবিক কখনোই মনে হয়নি তৃষার, আর এখন তো আরো অস্বাভাবিক মনে হচ্ছে। এটা কি? এটাকে জাতা বলা হয় প্রাচীনকালে, মানে এখনো অনেক জায়গায় এটাই গম, ভুট্টা এইসব পিষে আটা তৈরি করা হয়। আমাদের রুমে এনেছো কেন? তুমি তো অসুস্থ, তাই এখানে নিয়ে এলাম। বাজার থেকে আনা আটার রুটি আমার ভালো লাগে না খেতে,
তাই যতদিন তোমার হাতে ব্যান্ডেজ থাকবে তুমি বাড়িতে গম ভুট্টা পিষে আটা বানাবে। আমি গম আর ভুট্টা দুটোই এনেছি, অপেক্ষা করো এখানে, সেসব পৌঁছে দেব। বলে চিল্লিয়ে সানোয়ার চাচাকে ডাকতেই তিনি আরও একটা ছেলেকে নিয়ে ঘরে ঢুকেন। দুটো বস্তা রেখে দুজনে হাওয়া হয়ে গেল মুহূর্তে। তৃষা নিজের হাতের কথা ভাবল। গতরাতে জ্বর এসেছিল, ওষুধ খেয়ে সকালে সিক্তকে বলেছিল সে এখন সুস্থ। আর ঘন্টাখানেকের মধ্যে সিক্ত যা তা আটা বানানো সবকিছু নিয়ে হাজির। শাস্তি দিবে তো দিবেই, একেবারে নাস্তানাবুদ করে ছাড়বে, বোঝাই গেল। শরীর সায় দিচ্ছে না এসব করা, কিন্তু তৃষাকে অবাক করে দিয়ে সিক্ত বলল, বানানো হয়ে গেলে রুটিও বানিয়ে রেখো। আজ তোমার কাটা হাতের তৈরিকৃত ভাজা রুটি খাবো। জানো তো বউ, যেসব করতে তোমার কষ্ট হবে আমি সেসবই তোমাকে দিয়ে করাবো। খুবই শীতল হাসি দিল সিক্ত। এই হাসিতে না আছে ভালোবাসা আর না আছে মায়া। যদি তৃষা কিছুটা সময়ের জন্য হলেও সিক্তকে ভালোবাসতো, তাহলে হয়তো তাকে মেনে নিতে এতটা কষ্ট হতো না। কিন্তু তৃষা তো সিক্তকে কখনোই ভালোই বাসেনি। তার উপর সিক্ত যা যা করেছে সেসবের পরে তো কখনোই না। তৃষা আরো ভাবলো, সিক্ত যে বলেছিল সে প্রয়োজনে তার বাবাকেও মেরে ফেলতে পারত, এমনটা কি সত্যিই কখনো করত? সিক্তকে প্রশ্ন করা উচিত। তখন রাগ করে থাকায় বলেছে নাকি সত্যিই সেটা করতে পারত? চোখের পানি নাকের পানি এক হয়েও জাতা দিয়ে আটা বের করতে পারেনি তৃষা। শরীরটা কেমন যেন করছে। এই বুঝি চোখ দুটো বন্ধ হয়ে যাবে। হাতের যন্ত্রণায় তৃষা কুপকাত। তৃষা অনুভব করলো তার শরীর কাঁপছে, অনেক গরম লাগছে। কিছুক্ষণের মধ্যেই থুতনি বেয়ে ঘাম ঝরতে লাগলো। হাতে ব্যান্ডেজ করা জায়গাটা লাল হলেও সেটা ক্রমশ ঝাপসা হতে লাগলো। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করলো তৃষা। শরীর ভার হয়ে আছে, উঠতে মন চাইছে না তার, কিন্তু শরীর কেমন যেন ম্যাজম্যাজ করছে। স্নান করা উচিত। উঠে বসার শক্তি না পেয়ে রাগে দুঃখে বিছানায় ছটফট করতে লাগলো। সিক্ত ওয়াশরুম থেকে বেরোতেই তৃষাকে দেখে এগিয়ে এলো। তৃষাকে দেখে এখন তার বিরক্ত লাগছে। সে কাট গলায় বলল, সমস্যা কি তোমার? বারবার এত নাটক করছো কেন? কথা বলতেও বেশ কষ্ট হচ্ছে বলে। তৃষা শান্ত স্বরে আস্তে করে বলে, আমি আবার কখন নাটক করলাম? এই যে বারবার অসুস্থ হয়ে যাওয়ার নাটক। এটা নাটক? তা নয়তো কি? যখনই কোনো কাজ দিচ্ছি সেটা করতে যেয়ে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলছো, আর তোমার শাস্তির সীমা কমে যাচ্ছে। আমি তো তোমাকে এখনো পুরোপুরিভাবে কঠিন শাস্তির ছোঁয়াও দিলাম না, কেন এমন নাটক করছো বলো তো? আমার সহ্য হচ্ছে না এইসব। তুমি নিজেকে কঠিন শাস্তির জন্য কবে তৈরি করবে? এরপরে যদি এমন নাটক করো, আমি ভেবে রেখেছি তোমার সাথে কি করা লাগবে। দু চোখ বেয়ে পানি ছুটছে তৃষা। সে তো সিক্তর সাথে প্রেমের অভিনয় করেনি, তবুও সেটার অপবাদ পেয়েছে। এখন অসুস্থ হওয়ার পরেও নাকি সে অসুস্থ হওয়ার নাটক করছে। এত অপবাদের মধ্যে কোনোদিনও না সে নিজেই পিষ্ট হয়ে যায়। আচ্ছা, সিক্ত যদি তাকে ভালোই বাসে, তবে কিসের শাস্তি দিচ্ছে এখন জানতে হবে তৃষা। সিক্ত বেরিয়ে যেতেই নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে উঠে বসে তৃষা। ডান হাত কাজ করছে না, মনে হচ্ছে বোধ শক্তি নেই। তাহলে কি তৃষার হাত অকেজো হয়ে গেল? উঠেই গোসল সেরে এসেছে তৃষা। ঘড়ির কাঁটা 3:17 ঠেকেছে। পায়েও ব্যথা, বলতে গেলে সারা শরীর জুড়েই ব্যথা। সিক্ত খাবার এনেছে ঘরে। তৃষা সেটা দেখে তার ছিলার হাসি দেয়। কোনো রকমের শরীরটাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। রোদ তীব্র নয়, তবে তাপটা সহ্য হচ্ছে না তৃষার। যেন পুড়িয়ে দিচ্ছে তাকে রোদের তাপ। ছায়াতলে রাখা কারুকাজ দোলনাটায় বসলো তৃষা। মনে শান্তি না থাকলে সুখ দেওয়া জিনিসগুলো বৃতৃষ্ণার উদ্ভব ঘটায়। তৃষার সাথেও এখন তাই হচ্ছে। সিক্ত বলেছিল তাকে এমন এমন শাস্তি দিবে এবং তৃষা সেসব থেকে রেহাই পেতে মৃত্যু কামনা করবে। কিন্তু তৃষা তো এখনই মৃত্যু কামনা করছে। কোনো কিছুই সহ্য হচ্ছে না তার। নিজেকে এক্ষুনি শেষ করে দেওয়ার তীব্র ইচ্ছেটাকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। রেলিং থেকে নিচে তাকিয়ে দেখলো অনেক বেশি উঁচু নয়। সিদ্ধান্ত নিল সে এক্ষুনি ছাদে যাবে। হেলে দুলে ছাদে এলো তৃষা। রোদের তাপ সহ্য করার মতো নয়। রেলিং এর পাশে দাঁড়াতেই দেখলো দারোয়ানকে ছোট্ট পিঁপড়ের ন্যায় ছোট লাগছে। আনমনেই হাসলো তৃষা। রোদের তাপটাও হুট করে ভালো লাগতে লাগলো। শীতল বাতাস অনুভব করছে সে। রোদের তাপ ও শীতল বাতাসের সংমিশ্রণে মনের ভেতর থেকে ভালো লাগা শুরু হয়েছে তৃষা। পরনে শাড়িটাকে দেখে শাড়িটার প্রেমেও পড়ল সে। অনেকগুলো রঙের সংমিশ্রণে তৈরিকৃত জামদানি শাড়ি, হাতে স্বর্ণের কিছু চিকন ছুরি। ছাদের মাঝখানে রাখা সুন্দর কারুকাজ করা টুল নিয়ে রেলিং এর পাশে রাখলো তৃষা। সেই ঢিলের উপরিভাগে ফোম দেয়া। পানির পিপাসা পেয়েছে, কিন্তু নিচে যেতে ইচ্ছে করছে না।
টুলে উঠে দাঁড়ালো তৃষা। উপর থেকে নিচে তাকাতে মাথাটা ঝিমুনি অনুভব করলো। তবু আজ সবই ভালো লাগছে। রুমে ওয়াশরুমে তুষাকে না পেয়ে রেগে গেছে সিক্ত। সে বুঝতে পারলো তৃষা অসুস্থতার অভিনয় করে শাস্তি থেকে বাঁচার উপায় খুঁজছে, কিন্তু সিক্ত এটা হতে দেবে না। রুম থেকে বেরোতেই হাসিনা খালা সামনে পড়ে। সিক্ত তাকেই জিজ্ঞেস করলো তৃষা কোথায়, তাকে দেখেছে কিনা। হাসিনা খানা জানালেন তৃষাকে ছাদে যেতে দেখেছেন তিনি। শুনেই সিক্ত সমস্ত শক্তি খরচ করে দৌড়ে ছাদে উঠে থমকে দাঁড়ায়। তৃষাকে রেলিংয়ের অতটা কাছে তা আবার টুলে দাঁড়িয়ে থাকতে দেখে সিক্ত রাগের জয় পৌঁছে গেল। দৌড়ে গিয়ে তৃষার হাত টেনে নামিয়ে থাপ্পড় মারতে তৃষা ছিটকে ছাদের রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। সিক্তের শরীর কাঁপছিল। সিক্তকে অবাক করে দিয়ে তৃষা হাসতে লাগলো। হাসতে হাসতে এসে বলল, তোমাকে শান্তিই তো দিতে চাচ্ছি আমি। আমার জন্য নাকি তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট পেয়েছো। তোমাকে সব কষ্ট থেকে মুক্তি দিয়ে দিব। আমারও ভীষণ কষ্ট হয় জানো। তুমি ধোকা দিলে আর বাবা চলে গেলেন, তুমি বিয়ে ভাঙলে আর আমি শাস্তি পেলাম। মা আমার সাথে কথা বলে না জানো তুমি। আমি কি দোষ করেছিলাম সিক্ত? আমি কি কখনো তোমাকে ভালোবাসি বলেছিলাম? তুমি বলেছিলে। আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। বলতে পারবে সেটা কখন করেছিলাম? প্রয়োজন হলে নাকি তুমি আমার বাবাকেও মেরে ফেলতে? তুমি কি সত্যিই করতে সিক্ত? কথাগুলো বলতে বলতে হাসি থামিয়ে কান্না করছিল তৃষা। সিক্ত হাঁটু মুড়িয়ে বসে বলে, তুমি কোনো অভিনয় করনি তৃষু। তোমার দোষ ছিল আমাকে না বলে পালিয়ে আসা। আমি তো তোমাকে ভালোবাসতাম আর তুমি এটা জানতেও, তাহলে কেন এসেছিলে? প্রয়োজনে তোমার বাবাকে মেরে ফেলতাম, এটাও তোমার বিশ্বাস হলো তৃষু? আমি কি অমন মানুষ তৃষু? তৃষা কান্না করেই যাচ্ছে। কিছুই ভালো লাগছে না এই মুহূর্তে। ভীষণভাবে মরে যেতে ইচ্ছে করছে। মরলে কি শান্তি পাওয়া যাবে? কথাটা মাথায় আসতেই তৃষা সিক্তকে প্রশ্ন করে, আচ্ছা সিক্ত, মরে গেলে তো এইসব কিছু থেকে মুক্তি পেয়ে যাব তাই না? এই আমাকে একটু সাহায্য করবে? ভীষণভাবে মরতে ইচ্ছে করছে। বুকের মধ্যকার তীব্র কষ্ট থেকে এক চিলতে হাসি বেরিয়ে এলো সিক্তের মুখে। পরক্ষণে চোখ মুখ শক্ত করে তৃষার গলা চেপে ধরল। ভেবো না এটার পরে তোমার শাস্তি কমে যাবে। ভাববো না। তোমার সহমত ছিল না বলেই কিন্তু আমি জানি আমি না করব না। তুমি আমার স্বামী, সম্পূর্ণ অধিকার আছে তোমার। গুড, ভালোই বুঝো দেখছি। একটা প্রশ্নের উত্তর দিবে বউ? বলো। সেদিন এত বছর পর আমাকে দেখে তুমি কোনো রিয়্যাক্ট করনি কেন? তোমার ওই রিয়্যাক্ট না করাটাই তোমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তুমি কিছু একটা করবে, হয়তো আমার সাথে কথা বলবে। তোমাকে দেখে আমি অবাক হইনি, কারণ তোমার ডেস্কে আমার হারিয়ে যাওয়া গোল্ডেন কালারের কলমটা ছিল। আমি নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। আমি চুরি করেছিলাম। তুমি কেন আমাকে ছেড়ে এসেছিলে তৃষু? আমি তোমাকে ছেড়ে আসিনি সিক্ত। আমি এসেছিলাম কারণ ওই সময় আমার পড়ালেখার খরচ চালানো সম্ভব হচ্ছিল না বাবার পক্ষে। বাবা হুট করে নিজের চাকরি হারালে দিশাহারা হয়ে পড়ে আমার পরিবার। আমি চেষ্টা করেও কোনো জব অ্যারেঞ্জ করতে পারিনি। আর বাহিরের দেশে থাকা মানেই টাকা উড়ানো। বাবা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু পরিবার সমেত আমার পড়ালেখার খরচ চালানো সম্ভব হয়নি তার পক্ষে। আমাকে জানাতে পারতে। কি জানাতাম তোমাকে? তুমি আমার এমন কেউ হতে না যেটার জন্য আমার তোমাকে বলার প্রয়োজন মনে করা উচিত ছিল। বুঝলাম। তুমি চলে আসার পরে আমি অনেক খুঁজেছিলাম তোমাকে না পেয়ে। আমাকে কিছু বলার প্রয়োজন নেই সিক্ত। তোমার ব্যাপারে কিছু শুনতে আমি ইচ্ছুক নই। কেন তৃষু? আমি তোমাকে ভালোবাসি না। তোমার মতো মানুষকে আমার ভালোই লাগে না সিক্ত। কি এমন করেছিলাম আমি যেটার জন্য তুমি আমাকে পছন্দ টুকুও করো না? তোমার কারণে সিমেনের জান গিয়েছিল। চমকালো সিক্ত। প্যারিসে সিমেনই একমাত্র সিক্তের ক্লোজ ফ্রেন্ড ছিল। সিমেনের মৃত্যু তো দুর্ঘটনা ছিল। তৃষা কেন ভাবছে এমনটা? মাথার ভেতরে অসহনীয় ব্যথা অনুভব করলো সিক্ত। মাথা চেপে ধরে তৃষাকে বলল, ওর মৃত্যু তো দুর্ঘটনা ছিল তৃষু। আমাকে কেন জড়াচ্ছ ওর মৃত্যুর সাথে? ওর সাথে সেদিন তুমিই ছিলে। বেঁচে থাকার জন্য তোমার কাছে অনেক আকুতি মিনতি করেছিল সিমেন। তুমি হয়তো জানো না, আমি পাশের ব্যালকনিতেই ছিলাম। তুমি ভুল ভাবছো তৃষু। সিমেন বেলকনি থেকে পড়ে যাওয়ায় আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম। সে আমার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছিল সিক্ত। তোমাকে হাজারবার বললেও তুমি মানবে বুঝেছি আমি। তাই আর বলবো না কিছুই। তোমার জন্যই শ্রেয়। রাগে শরীর দিয়েও যেন আগুন বেরোচ্ছে সিক্তের।
তার ত্রিশু তাকে খুনি ভাবে, অথচ সিমন সিক্তর খুবই ভালো বন্ধু ছিল। সিমনের মৃত্যু যে অ্যাক্সিডেন্ট ছিল সেটা কিভাবে প্রমাণ করা যায় ভাবলো সিক্ত। কাটা হাত আর অসুস্থ শরীর নিয়ে রান্না করেছে তৃষা। দুপুরে খাওয়ার সময় সিক্ত জানালো, মা, খেতে তো ভালোই লাগছে, কিন্তু তোমার রান্নার স্বাদ তো এমন হয় না। আজ কি হাসিনা খালা রান্না করেছে? না, তৃষা রেঁধেছে। তৎক্ষণাৎ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো সিক্ত। তৃষা তখন একটা বলে কিছু নিয়ে আসছিল। তৃষা দেখে বলল, এখনই রুমে আসো, কথা আছে তোমার সাথে। তৃষাও বাধ্য মেয়ের মতো সিক্তর পিছু পিছু ঘরে গেল। সিক্ত কিছুক্ষণ পায়চারি করে তৃষার সামনে এসে বলে, আজ অসুস্থ হলে না? তুমি কি অনেক ভালো অ্যাক্ট্রেস হয়ে গেছো তিশো? সিনেমায় কাজ করবে? আমার পরিচিত আছে কয়েকজন, আমি কথা বলে দেখতে পারি। তৃষা সিক্তর কথা শুনে মাথা নিচু করে। কথায় কথা অপমান করে সিক্ত। তৃষার থেকে কোনো উত্তর না পেয়ে দাঁড়িয়েছিল সিক্ত। হঠাৎ তৃষার হাতে চোখ যেতে চেঁচিয়ে উঠল সে। সিক্তর হুঙ্কারে কেঁপে উঠে তৃষা। সিক্ত তৃষার হাত ধরে উঠিয়ে দেখল অনেকটা অংশই ফুলে কালো হয়ে রয়েছে। ভালো করে দেখে বুঝলো গরম তেল পরে এমনটা হয়েছে। ডক্টর নাফিসকে ডেকে এনে পুড়ে যাওয়া অংশের জন্য মলম আর কিছু ট্যাবলেট লিখিয়ে নিল সিক্ত। ডক্টরের সাথে বেরিয়ে তৃষার জন্য ওষুধ নিয়ে এলো সিক্ত। সবাইকে বলে দিয়েছে যেন কেউ তৃষাকে নিচে নামতে দেখলে আবারও ঘরে পাঠিয়ে দেয়। দুদিন নিজেই খুব যত্ন করলো তৃষা। সন্ধ্যার সময় তৃষার হঠাৎ আইসক্রিম খেতে ইচ্ছে করলো। সে সিক্তকে জানাতেই সিক্ত বলল, না না, মোটেই না, তুমি এখন অসুস্থ। বিনিময়ে গাল ফুলিয়ে বসেছিল তৃষা। সিক্ত ফোন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেয়ে আবার ফিরে এলো। সানোয়ার চাচাকে নিয়ে আইসক্রিম আনিয়েছে সে, তবে মাত্র একটাই চকোবার। তৃষার তৃপ্তি সহকারে খাওয়া দেখছিল সিক্ত। তৃষার চোখ সিক্তের চোখে পড়তে সিক্ত নড়ে চড়ে বসে। তৃষা সেটা দেখে সিক্তকে জিজ্ঞেস করে, তুমিও খাবে? সিক্ত কিছুই বলে না। সিক্ত চোখে তৃষার ঠোঁট যুগল ভর্তি আইসক্রিম লেগে আছে। উঠে গিয়ে টিস্যু পেপার নিয়ে এসে আলতো হাতে মুছে দিল। তৃষা সে সময় নিজের অবশিষ্ট আইসক্রিমের অংশটুকু বাড়িয়ে দিল সিক্তের দিকে। সিক্ত একটা ঢোক গিলে আইসক্রিমে ঠোঁট লাগাতেই তৃষা পুরো মুখে আইসক্রিম মেখে দিল। অদ্ভুতভাবে হাসতে লাগলো তৃষা। সিক্ত থম মেরে বসে রইল। তৃষাকে দেখে বুকের বাপাশে হৃৎপিণ্ডটা তুমুল ঝাঁকুনি দিতে শুরু করেছে। তৃষা যে তার সাথে অনেকটাই কমফোর্টেবল হয়েছে এটা দেখে ভালো লাগছে সিক্তের। হয়তো আর বেশি দিন এসব নাটক করতে হবে না, সব ঠিক চলছে এ পর্যন্ত ভেবেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে সিক্ত। স্বামী স্ত্রীর মধ্যে যতটুকু ভালোবাসা থাকা দরকার আবশ্যক, ঠিক ততটাই বিদ্যমান সিক্ত আর তুষার সম্পর্কে। তৃষাকে দেখেই মনে হচ্ছে সে পুরোপুরিভাবে সিক্তকে মেনে নিয়েছে। সোহেলা নবনীতারও সাথে বেশ মিশে গেছে তৃষা। সিক্ত আর তৃষার বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে আজ। সুচিতা আর নিয়নকে নিয়ে এসেছে সিক্ত। সব ঠিক হয়ে গেছে, আর কারো মনে কষ্ট পুষতে দেওয়া উচিত হবে না। তৃষার পছন্দের চকলেট কেক আনিয়েছে সিক্ত। কেকটায় চকলেটের বেশ কিছু গোলাপ খুব সুন্দরভাবে সাজানো। তৃষা সিক্তের পছন্দের সাদা রঙে মুড়িয়েছে নিজেকে। খুবই চমৎকার একটা শাড়ি এনে দিয়েছে সিক্ত, এক দেখায় পছন্দ করার মতো, সাথে লাল রঙের জুয়েলারি। সিক্ত নিজেও পরেছে সাদা পাঞ্জাবি। সবাই খুবই চমৎকার সময় কাটালো। সিক্ত সুচিতা আর নিয়নকে রেখে আসতে গেছে। তৃষা নিজের ঘরে এসে সাদা শাড়ি চেঞ্জ করে কালো শাড়ি পরেছে। এখন অপেক্ষা সিক্ত ফিরে আসার। সিক্ত বাড়িতে এসেছে ডিরেক্ট নিজের ঘরে। তৃষাকে কালো শাড়িতে দেখে যতটা অবাক হয়েছে তার থেকেও বেশি অবাক হয়েছে ঘর ভর্তি জ্বলতে থাকা মোম আর লাল গোলাপের সমারোহ দেখে। ঘরের লাইট জ্বালানো নেই, মোমের আলোয় পুরোটা আলোকিত। বেশি অবাক হলো তৃষার হাতে থাকা ধারালো চাকুটা দেখে। তৃষা হাসি মুখে চাকু নিয়ে এগিয়ে এলো। সিক্তর হাত ধরে বিছানায় বসিয়ে হাতে চাকুটা সিক্তর গলার আশেপাশে ঘোরাতে লাগলো। তৃষার মনে কি চলছে বোঝা যাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ওমর হওয়ার পর সিক্ত রেগে গিয়ে বলে, যদি খুব বেশি ইচ্ছে করে তো মেরে ফেলো। বলার সাথেই তৃষা চাকু চেপে ধরলো সিক্তর অধর যুগলে। ধারালো দিকটায় সিক্তর অধরে ঠেকানো। সিক্তর চেহারা দেখে বোঝা যাচ্ছে সে সবই বিরক্ত। হুট করে তৃষা বলে, যদি বলি ভালোবাসি তুমি খুব বেশি অবাক হবে কি সিক্ত? বেডসাইড টেবিলে থাকা মোমবাতিটা সম্পূর্ণ গলে পড়ে যাচ্ছে। আগুন নিভু নিভু, বাকি সবকটা মোমবাতি নিভে গেছে। কালো শাড়িটা স্থান পেয়েছে ফ্লোরে। তৃষার হ্যাঁচকি মেশানো কান্নার কারণে কিছুক্ষণ পরপর সিক্ত, একেবারে ন্যাকা কান্না কাঁদবে না, সব দোষ তোমার ছিল, তুমি আমাকে রাগিয়ে দিয়েছিলে। তৃষা নাক টেনে বলে,
পুড়ে যাওয়া চামড়া ছিলে গেছে সিক্ত, প্রচুর জ্বলছে, প্লিজ দূরে যাও। চুপ থাকো, এখনো কিন্তু আমার মুড চেঞ্জ হয়নি। বেশি নাটক করবে তো। হু হু করে কেঁদে উঠল তৃষা। নিজের বোকামোর জন্য আফসোস না করে পারছে না সে। তখন কেন নিজের সত্যটা বলতে গেল? তৃষা ভালোবাসি বলার পর শিক্ষিত অবিশ্বাস্য দৃষ্টিতে তার তৃষাকে দেখেই যাচ্ছে। তৃষাও তাকে ভালোবাসে। শোনার পর মাথার ভেতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে। ক্রমশই শ্বাস ভারী হতে শুরু করেছে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আমাকে ভালোবাসো ত্রিশু? হ্যাঁ, তবে নামটা ভিন্ন। সিমেনের সাথে পরিচয়ের কত বছর পরে আমি প্যারিসে গিয়েছিলাম জানো? 3 বছর। সিমেনের সাথে কথা বলার পর প্যারিসে গিয়েছিলাম। আমার জন্য নিজের ধর্ম বদলাতেও চেয়েছিল, তাই আমি কালেমা পড়া শেখাচ্ছিলাম ওকে। মনে আছে আমার, ওর জন্য বেশ কষ্ট করছিল, কিন্তু শুধুমাত্র আমার জন্য সেটাও করেছিল সিমেন। ছেলেটা আমাকে অনেক ভালোবাসতো। আমাদের মাঝখানে কাটা হয়ে প্রবেশ করেছিলে তুমি। তুমি আমার প্রেমে এতই পাগল হয়ে গিয়েছিলে যে আমার সিমেনকেই মেরে ফেললে। তোমাকে কখনো মাফ করা সম্ভব নয় সিক্ত। সিক্ত কিছু বলার মতো অবস্থায় নেই। সিমেনকে তো সিক্ত নিজেই নিজের সব থেকে ভালো বন্ধু বানিয়েছিল। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তৃষা আর সিমেনকে একসাথে দেখেও কখনো অমন কিছু মনে হয়নি তো। কি সব হচ্ছে এগুলো? তুমি আমার ভালোবাসার, আমার সিমেনের খুনি। তুমি একজন খুনি সিক্ত। আমি খুনি নই, আমি মারিনি সিমেনকে। আমি তো জানতামই না তোমাদের বিষয়ে। প্লিজ মিথ্যে অপবাদ দিও না আমাকে। তুমি সেদিন সিমেনকে ধাক্কা দিয়েছিলে। আমি সিমেনকে দেখার জন্যই ব্যালকনিতে গিয়েছিলাম। আমার সামনেই সিমেন নিচে পড়ে গিয়েছিল। আমি কিছুই করতে পারিনি। বলেই কাঁদতে লাগলো তৃষা। সিক্ত সেদিন রাতের কথা মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে পড়ে না সিক্তের। ব্রেনে বেশি চাপ প্রয়োগ করায় অসহ্যনীয় ব্যথা শুরু হয় সিক্তের। আজও সেটার ব্যতিক্রম হলো না। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ছটফট করতে লাগলো সিক্ত। প্রথমে তৃষা ভয় পেয়ে গেলেও পরক্ষণে বলতে লাগলো, খুন করে এখন নাটক করছো সিক্ত। তোমাকে আমি তোমার প্রাপ্য শাস্তি তখন দিতে পারিনি ঠিকই, কিন্তু এখন থেকে প্রতিটা মুহূর্তেই তুমি খুনির ট্যাগ নিয়ে ঘুরবে। তুমি একটা খুনি সিক্ত, তুমি খুনি। সিক্ত কেমন যেন হয়ে গেছে মুহূর্তে। তৃষার গায়ে প্রথমবারের মতো হাত তুলল। তৃষা ছিটকে দূরে গিয়ে পড়ে আর বলে, তোমার স্বভাব মানুষকে আঘাত করা। তুমি সেটা চাইলেও বদলাতে পারবে না। তারপরে সিক্ত তৃষার চুলের ভাঁজে হাত ঢুকিয়ে পেঁচিয়ে নিজের কাছে এনে বলে, সিক্ত মিথ্যা বলে না। ছাড়ো সিক্ত। সিক্ত তৃষার চোখে চোখ রাখে। সিক্ত চোখে চাহনিতে তৃষার ভয় হলেও সে ভয়টাকে লুকিয়ে রেখে বলে, সিক্ত দ্বিতীয় ভুল করো না প্লিজ। ভালোবাসি। আমি ভালোবাসি না তোমাকে। তুই বলেছিলি তুই আমাকে ভালোবাসিস। বলেই তৃষার মাথাটা নিজের আরো কাছে আনতে তৃষা নিজের হাত এবার সিক্তকে থাপ্পড় মারতে ব্যবহার করে। সিক্ত যেন এবার হিংস্র হয়ে ওঠে। আয়নার সামনে বসেছে তৃষা। মাত্রই গোসল করে বেরিয়েছে সে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পরনের ব্লাউজ ভেদ করে পুরো পিঠ ভিজে গেছে। তৃষা গলার কাছের দাগটা দেখে ডুকরে কেঁদে ওঠে। খুব সুন্দর স্বপ্নের বিচ্ছেদ ঘটল খারো গুনগুন করার শব্দে। সিক্ত বিরক্ত নিয়ে উঠে দেখলো তৃষা কাঁদছে। তৃষাকে নম্রতার সাথে জিজ্ঞেস করলো, আরে বউ, সকাল সকাল হঠাৎ কান্না করছো কেন? জানো আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, তুমি সব নষ্ট করে দিলে। তৃষার কানে যেন কিছুই পৌঁছালো না। সে নিজের মতো করেই কেঁদেই যাচ্ছে। সিক্ত উঠে এসে তৃষাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর আয়নায় তাকায়। তার চোখ দুটো নিজেদেরও বিশ্বাস করতে পারছে না। তৃষাকে ছেড়ে দিয়ে নিজেকে ভালো মতো পরখ করে নিয়ে তৃষাকে জিজ্ঞেস করে, আমার শরীরে এসব কিসের দাগ? গত রাতে কি হয়েছিল তৃষা? আমার কিছু মনে নেই কেন? আমি কি করেছি ত্রিশু? এই বউ, আমি কি করেছি? তৃষাকে টেনে তুলে প্রশ্ন করছিল সিক্ত। তৃষা অন্যদিকে তাকিয়ে নিজের হাতে দেখল পুড়ে যাওয়া চামড়া উঠে গিয়ে বাজে অবস্থা। কিভাবে হলো এটা? নিজের একটু কেয়ার করো না কেন? তুমি খুবই ইরেসপন্সিবল। তৃষা মাথা ঘুরিয়ে তাকালো। এই ছেলেটার বলা এবং করার কিছুই বোধগম্য হচ্ছে না তৃষার। এই ছেলেটা সত্যিই স্বাভাবিক নয়। তৃষা চোখ বন্ধ করেই রইল কিছুক্ষণ। ইচ্ছে করছে বিছানায় আবারও শরীরটাকে এলিয়ে দিতে আর সিক্তের মাথাটা ফাটিয়ে দিতে। গোসল করার সময় ক্ষত স্থানগুলোতে যখন পানি পড়ছিল, সে সময় তৃষার মনে হচ্ছিল কেউ তার দেহ থেকে প্রাণটা বের করার চেষ্টা করছে। তৃষাকে ছেড়ে ওয়াশরুমে গেছে সিক্ত। তৃষা সম্পূর্ণ ঘর সুন্দর করে গোছাতে শুরু করে। লম্বা গোসল শেষ করে বের হয় সিক্ত। তৃষাকে উপন্যাসের বইয়ে মাথা গুজে থাকতে দেখা গেল। সিক্ত ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ক্ষত স্থানগুলোতে হাত দিল। সবগুলো গোলাপি হয়ে গেছে।
আয়নায় দেখলো তৃষা চোরা চোখে চুপি চুপি তাকেই দেখছে। ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। সিক্ত হেয়ার ড্রায়ার হাতে নিয়ে তৃষাকে বলে, গত রাতে কি তুমি জঙ্গলি বিড়াল হয়ে গিয়েছিলে নাকি? আমার শরীরে দাগগুলো কিন্তু তাই বলছে। তৃষা উপন্যাসের বইটা নামিয়ে সিক্তকে দেখলো। সিক্ত সত্যিই বলেছে। লম্বা শ্বাস টেনে ছেড়ে দিয়ে কিছু না বলেই আবারও বই মুখ বুঝলো তৃষা। সিক্ত কালো টি শার্ট পরে তৃষার সামনে এসে বলে, এই জঙ্গলি বিড়াল বউ গলারই চিহ্ন কিভাবে লুকাবো? তৃষা কোনো উত্তর দিল না। তৃষার থেকে উত্তর না পেয়ে সিক্ত বেরিয়ে যাওয়ার জন্য দরজা খুলতেই তৃষা বলল, সিক্ত না, এভাবে যেও না, নিচে তোমার বাবা মা আছে। বলে মাথা নিচু করে ফেললো তৃষা। সিক্ত তৃষার কথাটা শুনেও না শোনার ভান করে বেরিয়ে গেল। দুপুরের কড়া রোদে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে তৃষা। তার জীবনে হওয়া অনাকাঙ্ক্ষিত সব ঘটনা মনে করার চেষ্টা করলো। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ বন্ধ করলো সে। ডান হাতে টান অনুভব করে কারো বুকে গিয়ে পড়ল। তৃষার বাম গালে হাত। খুবই ব্যস্ত ভঙ্গিতে সে বলল, তুমি এমন কড়া রোদে কেন দাঁড়িয়েছো জঙ্গলি বিড়াল বউ? দেখো শরীর কেমন গরম হয়ে গেছে। তুমি খুবই পচা, নিজের যত্ন নাও না। সিক্তর বুকে মাথা রাখলো তৃষা। কি করবে সে? নিয়তিকে মেনে নেওয়া ছাড়া কি অন্য কোনো রাস্তা আছে? কিন্তু সিমেনের কথা যে বারংবার মনে পড়ে যায়। অতীতে পড়ে থাকলে কি চলবে না? আর বর্তমানকে মেনে নেওয়া যাচ্ছে না। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে? মাথায় এসব বিষয় নিয়ে চাপ প্রয়োগ করলো না তৃষা। এসব ভাবতে গেলে প্রচন্ড মাথা ব্যথা করে। বেশ কিছুক্ষণ সময় ওভাবে দাঁড়িয়ে থাকার পরে তৃষাকে বাজা কোলে ঘরে নিয়ে আসলো সিক্ত। তৃষা সিক্তকে দেখছে আর ভাবছে। সিক্ত তার হিংস্রতাপূর্ণ সময়গুলো ভুলে যায় কেন সেটা জানা এখনো বাকি। হয়তো এই জন্যই সিমেনকে মেরে ফেলার ঘটনা তার মনে নেই। একটা পেন ড্রাইভ নিয়ে এসেছে সিক্ত। ল্যাপটপ অন করে পেন ড্রাইভে যা ছিল সেগুলোই হয়তো দেখছে। আর চোখে সেসব দেখে মাথা ঘোরায় তৃষার। এ বাড়িতে থাকাটা খুবই কষ্টকর হয়ে উঠছে তৃষার জন্য। সিক্তকে যতবার দেখে ততবারই যেন বুকের ভেতরে চাপা কষ্টগুলো জাগ্রত হয়। কি এমন ক্ষতি হতো যদি সিমেন জীবিত থাকতো? সিক্ত উঠে দাঁড়ায়। তৃষা দেখেও না দেখার ভান করে রয়। সিক্ত যখন ওর পাশে এসে দাঁড়ায় তখন তৃষা মাথা তুলে তাকালো। বিরক্ত নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সিক্ত খানিকটা ঝুঁকে মুখে হাসি ফুটিয়ে বলে, আজ কি হয়েছে সেটা বলি। বাহিরে যাওয়ার পর অনেকেই আমাকে অদ্ভুতভাবে দেখছিল। ওসব দেখে কিন্তু আমার একটুও খারাপ লাগেনি। আমি ওদের কি বলেছি জানো? বলেছি এসব আমার জঙ্গলি বিড়াল বউয়ের কাজ। বলেই মাথা তুলে মিটমিট করে হাসে। তৃষার রাগ হলো। ওসব তো নিজেকে বাঁচানোর জন্য হয়েছে। ভালোবাসার একটু চিহ্ন নেই সেথায়। তৃষা বিরক্তি নিয়েই বলে, যাও এখান থেকে। সিক্ত তৃষার হাত ধরে টেনে তুলে। তৃষা হাত ছাড়ানোর চেষ্টা করার আগে সিক্ত তৃষাকে ল্যাপটপের সামনে সোফায় বসায়। ল্যাপটপের স্ক্রিনে চোখ যেতেই সে অবাক হয়ে গেল। বহু বছর পরে সিমেনকে দেখলো সে। সিমেনের মধ্যে সব থেকে বেশি পছন্দের জিনিসটি হলো তার হাসি। তৃষার চোখে পানি। মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠে তৃষা। সিক্ত পাওয়ার বাটনে ক্লিক করে বলে, তুমি সিমেনের ব্যাপারে হয়তো অনেক কিছুই জানতে, কিন্তু তোমার কথা শুনে বুঝেছিলাম তুমি এই ভিডিওটা দেখোনি আর না সিমেনের সম্পর্কে সব জানতে। সিমেন কোনো সাধারণ বাড়ির ছেলে ছিল না। তার বাবার সম্পর্কে তুমি কিছুই জানো না। তোমার অগোচরেই সিমেন 12 জন বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াতো। ওর জীবনটা আমাদের মতো কখনোই ছিল না। গত বছরই ওর বাবার সাথে দেখা করে এসেছি। সিমেনের উপরে প্রথম অ্যাটাক হয় ওর 10 বছর বয়সে। তখন থেকে ওকে কড়া নিরাপত্তায় রাখা হয়। হয়তো তুমি ভয় পাবে বলে এসব তোমায় বলেনি। তুমি এটাও নিশ্চয়ই জানতে না যে সিমেন যেদিন মারা যায় তার অবস্থানরত হোটেলটা ওর নিজেরই ছিল। আর সিমেন সবসময় রুম নাম্বার 509 থাকতো। এবার ভিডিওটা দেখো। ভিডিও প্লে করলো সিক্ত। সিমেনকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। তৃষার সাথে কথা বলছিল সে সময়। তৃষার কথা মতোই ব্যালকনিতে আসে সিমেন। তৃষার দিকে ঘুরে কথা বলছিল সিমেন। হুট করে সামনে তাকাতেই সিক্ত ধরার সাথে সাথে নিচে পড়ে গেল। তৃষা সিমেন নামটা বলে চিল্লিয়ে কাঁদতে লাগলো। সিক্ত শক্ত করে জাপটে ধরলো তৃষাকে। তারপর তৃষাকে শান্ত হতে বলে ভিডিও দেখতে বলল। ভিডিও রিয়েলাইট করে দেখালো সিমনকে সামনে দেখে ডার্ট সরো শুট করা হয়েছিল। ডার্ট সিমেনের কাঁধে লাগে। সিমেন সামনের দিকে ঝুঁকতেই সিক্ত ধরার সময় সিমেন পড়ে যায়। সিক্ত আবারও বলতে লাগে, সিমেনের রুমে
দুটো ক্যামেরা লাগানো ছিল, একটা রুমের ভিতরে আর একটা বেলকনিতে। তুমি কি ভেবেছিলে সিমেনের মতো সেলের মৃত্যু কিভাবে হলো সেটা ইনভেস্টিগেট না করে সবাইকে ছেড়ে দিবে? আমাকে কম হয়রানির শিকার হতে হয়নি। আমার সিমেন্টকে ফিরিয়ে এনে দাও প্লিজ। সিমেন্টকে ফিরিয়ে আনা সম্ভব নয়, আর ও যদি আসতেও পারতো তোমাকে ওর কাছে কখনোই দিতে পারবো না আমি। ও নেই ত্রিশু, প্লিজ আমাকে মেনে নাও। মিথ্যে কথা, তুমি সিমেন্টকে মেরেছো, এই ভিডিও বানিয়ে এনেছো তুমি। তুমি আসলেই একটা। যাই হোক, ভিডিওটা আনা এত সহজ ছিল না। সিমেনের বাবাকে অনেক রিকোয়েস্ট করে আনিয়েছি, একটু সময় লেগেছে বটে। তুমি বারবার কেন আমাকে দোষারোপ করছো? সিমেনের খুনি 2 বছর আগেই ফাঁসি হয়ে গেছে। তৃষা সিক্তের বুকে এলো পাথারিভাবে মারতে লাগে। কান্না মিশ্রিত কণ্ঠে একটাই কথা আওড়াতে লাগলো, আমার সিমেন্টকে এনে দাও। বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলে তৃষা। রাত 11টা, কিছুতেই খেতে চাইছে না তৃষা। সিক্ত নিজেও কিছু খায়নি তৃষার জেদের কারণে। সিমেনের মৃত্যুর ভিডিও দেখার পর অনেক বেশি ভেঙে পড়েছে। হয়তো পুরনো ব্যথা পুনরায় উজ্জীবিত হওয়ায় কিছু কিছু বিচ্ছেদ অনেক বেশি পেরা দেয়, যা ভুলে যাওয়ার মতো হয় না। আর কিছু কিছু বিচ্ছেদ কিছু দিনের জন্য কাঁদায়। রাতে দুজনের মধ্যে কেউই কিছু খেলো না। সকাল 7:18 ঘুম ভাঙে সিক্তের। পাশে তৃষাকে না পেয়ে বুকের তীব্র ব্যথা অনুভব করে। তৃষা ওকে ছেড়ে চলে গেল না তো? এত সকালে এর আগে তো ঘর থেকে বেরোয়নি। তৃষাকে খোঁজার জন্য দরজা খুলতেই তৃষাকে দরজায় পেল। তৃষাকে ঘরে ঢোকার জন্য রাস্তা দিয়ে সিক্ত বলে, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি যেমন কষ্ট পেয়েছো সেই কষ্ট আমাকে পেতে দিও না প্লিজ। তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও আমি সেটা সহ্য করতে পারবো না ত্রিশু। তৃষা কিছুই বলে না। সিক্ত বেলা 11টা পর্যন্ত বাড়িতে ছিল। তৃষা স্বাভাবিক ব্যবহারই করেছে। সিক্ত অফিসে চলে যাওয়ার আধ ঘন্টা পর তৃষাও বেরিয়ে গেল। অনেক কাজ জমা পড়েছিল, সব শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গেল সিক্তের। দুপুরে মাত্র একটা বার্গার খেয়েছিল, যার দরুন এখন প্রচন্ড খিদে পেয়েছে তার। বাড়িতে এসে সোজা নিজের ঘরে ঢুকে সিক্ত। ঘর অন্ধকার ছিল। সিক্ত ঘরে ঢোকার সাথে সাথে অনুভব করলো ঘরটা ফাঁকা, কোনো মানুষ নেই। দ্রুত লাইট অন করতেই তার ধারণা সত্য হলো। পা দুটো ক্রমশ শক্তি হারিয়ে সেখানে লুটিয়ে পড়ে। তৃষাকে এতবার বলার পরও সে ছেড়ে চলে গেল। ছেলেকে নিচে নামতে দেখে উপরে উঠে এলেন নবনীতা। দরজা খোলা থাকায় তিনি দেখতে পেলেন সিক্ত মেঝেতে বসে আছে। তিনি অতি দ্রুত সিক্তের সামনে এসে সিক্তের মাথায় হাত দিয়ে বলেন, কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো? মা তৃষাকে এতবার বলার পরেও আমাকে ছেড়ে চলে গেল মা। না বাবা। কেন গেল মা? আমিও তোকে ভালোবাসি। ও কি পারতো না আমাকে একটু ভালোবাসা দিতে? তৃষা কোথাও যায়নি বাবা, ওঠ, আয় আমার সাথে। সামান্য আশার আলো দেখতে পেয়ে মায়ের হাতে আবদ্ধ হয়ে হাঁটতে লাগলো সিক্ত। সিঁড়ি ডিঙিয়ে নেমে গেস্ট রুমের দিকে আসতেই সিক্ত জিজ্ঞেস করে, মা আমার ত্রিশু কি এখানে আছে? এই পাশে এত অন্ধকার করে রেখেছো কেন? চুপ থাক, চল আমার সাথে। বলে গেস্ট রুমের দরজা খুলে দেয়। অন্ধকার রুম দেখে অবাক হয় সিক্ত। ড্রিমলাইট হলেও জানলা থাকে ওইসব রুমে, আর প্রতিদিনই পরিষ্কার করা হয়। ভিতরে যা, তোর টিস্যুকে খুঁজে নে। নবনীতা সিক্তকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে চলে গেল। সিক্ত অনুভব করলো ওর আশেপাশে কেউ আছে। পকেট থেকে মোবাইল বের করলো যেন ফ্ল্যাশ লাইটটা অন করে তৃষাকে দেখতে পায়। সাথে একটা কণ্ঠ বলে ওঠে, না সিক্ত, আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে। সিক্ত মোবাইলটা পকেটে ঢুকিয়ে নেয়। একটা মিষ্টি সুবাস নাকে এসে লাগে। ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়েছে তৃষা। সুবাসটা সেই মোমবাতি থেকে এসেছে। তৃষাকে দেখা মাত্রই তৃষার কাছে ছুটে গেল সিক্ত। তৃষার গালে দুহাত রেখে কপালে কপাল ঠেকালো, এক হাত কোমরে জড়িয়ে বলল, আমি আমার প্রথম ভালোবাসাকে হারাতে চাই না ত্রিশু, প্লিজ আমাকে ছেড়ে যেতে চেও না। তুমি আমার প্রথম ভালোবাসা নাও, কিন্তু আমার শেষ ভালোবাসা সমৃদ্ধ। সব ঠিক আছে এখন? সোহেলকে চিন্তিত দেখে নবনীতা হেসে বলে, হ্যাঁ সব ঠিক আছে। তোমার জন্যই ঠিক হয়েছে। তুমি যদি তখন তৃষাকে না বুঝতে, হয়তো আমার ছেলেটা আবারও ছন্নছাড়া হয়ে পড়তো। ফ্ল্যাশব্যাক। সিক্ত বাড়ি থেকে বের হওয়ার পর তৃষা কাপড় গুছিয়ে নিচে নেমেছে। উদ্দেশ্য বাড়ি ছেড়ে বহু দূরে চলে যাওয়া। এ বাড়িতে থাকতে অনেক কষ্ট হয় তার। নবনীতা তৃষার হাতে ব্যাগ দেখে ছুটে এলেন। তৃষাকে জিজ্ঞেস করতে এসে বলল, এই বাড়িতে থাকা আমার জন্য সম্ভব নয়, আপনার ছেলেকে বুঝিয়ে দিয়েন।
ও তোমাকে না পেলে এবার হয়তো বাঁচবে না। প্লিজ তুমি যেও না। গতবার তুমি না বলে ছেড়ে গিয়েছিলে বলে দীর্ঘ 7টা মাস ছেলেটা আমার মানসিক হসপিটালে থেকেছে। এখনও প্রায় সময় কিছু কিছু ঘটনা ভুলে যায় সে। আমার ছেলেটাকে আর কষ্ট দিও না মা, আমি হাত জোর করে বলছি। কি হয়েছিল সিক্তর সাথে? আমি তো ওকে কখনোই ভালোবাসি বলিনি, তাহলে কেন? সিক্ত তোমাকে ভালোবাসতো শুরু থেকেই, যখন প্রথমবার দেখেছিল তখন থেকেই। আমার সাথে ওর প্রতিদিন কথা হতো, আর সিক্ত প্রতিদিন তোমার কথা আমাকে বলতো। একদিন নাকি গরম কফি পান করার সময় জিব্বা পুড়িয়ে ফেলেছিলে, তারপর থেকে নাকি তোমায় কফি ছেও দেখতে দিত না। তোমার লাল রঙের স্কার্ফটা এখনও সিক্তর কাছে আছে, ওটা হারায়নি। সিক্তই তোমাকে না বলে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। তোমার কোনো জিনিসই হারাতো না, সব সিক্ত নিজের কাছে লুকিয়ে রাখতো। আমি সিক্তর মা, আমি জানি আমার ছেলেটা কেমন স্বভাবের। তৃষা মা আমার, আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেব। তুমি আমার ছেলেটাকে ছেড়ে যেও না। গাল বেয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো তৃষার। এতটা স্বার্থপরতা দেখানো ঠিক হবে না। তৃষার মনে হলো সে জানে ভালোবাসা হারালে কতটা কষ্ট হয়। সে নিজেও ভালোবাসা হারালেও আরেকজনের ভালোবাসা কেড়ে নেওয়া উচিত হবে না।